হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে অভিনব কাশ্যপ ভার্সেস সালমান খান। তো অভিনব কাশ্যপ রিসেন্টলি বহু বছর পরে ইন্টারভিউজ দিয়েছেন কিছু, এবং সেখানে তিনি সালমান খান, আরবাজ খান, দাবাং বানানোর সময় তার কি এক্সপিরিয়েন্স, কি কি ব্যাপার, সেই জিনিসপত্রগুলো নিয়ে ওপেনলি কথা বলেছেন। সেই ইন্টারভিউগুলো মারাত্মক ভাইরাল হয়েছে, এবং তার পরবর্তীতে যেটা হয়েছে যে সালমান খানকেও সেটা এফেক্ট করেছে। সালমান খান বিগ বসে দাঁড়িয়ে বলছেন যে আমার ব্যাপারে এসে পডকাস্টে বলছে বিকজ তার হাতে কোনো কাজ নেই, এই ধরনের কথাবার্তা সালমান খানও একটা উত্তর দিয়েছে। তো এরকম একটা সিচুয়েশন হয়েছে। এবার পুরো ব্যাপারটা আমরা একটু প্রথমে আলোচনা করবো যে অভিনব কাশ্যপ কি বলেছেন, এবং তারপরে পুরো দিকটাকে আর কি জানবার চেষ্টা করবো, আমরা এক্সপ্লোর করবার চেষ্টা করবো। আমরা তো কোনো ওপিনিয়ন নিতে পারি না বিকজ আমরা দাবাঙে সেটে ছিলাম না, বাট আমরা ওভারঅল জিনিসটাকে আর কি জানবার চেষ্টা করবো, বুঝবার চেষ্টা করবো। তো অভিনব কাশ্যপ বলেছেন কি যে 2008-এ তার আরবাজ খানের সাথে দেখা হয়েছিল থ্রু সুনীল বোরা, এবং সুনীল বোরা আলাপ করিয়েছিলেন। তার আগে উনি দাবাংয়ের স্ক্রিপ্টটা দুজনকে আর কি শুনিয়েছিলেন গল্পটা, একটা ওই আরবাজ খানকে, আর তার আগে জনকে শুনিয়েছিলেন। জন সেই সময় দোস্তানা শুটিং করছিল মায়ামিতে। তো সে বলেছিল আমার 1 মাস সময় লাগবে। তো সুনীল বোরা বলেছিল তুই আরবাজ খানের সাথে দেখা করলেন। তো আরবাজ খানকে যখন ওই গল্পটা শোনায়, আরবাজ খানের খুব ভালো লাগে। আরবাজ খান বলে আমি লিড চরিত্রটা করবো, বলে না তুমি মাক্ষির চরিত্রটা করো। তারপরে আরবাজ ওকে ফোন করে বলে যে আমি করতে পারি মাক্ষির চরিত্রটা, বাট আমি প্রডিউস করবো এটা। তো তারপরে ওকে ডেকে বলে তুমি কাকে হিরো নিতে চাও? তো ও বলে আমি রণদীপ হুডার সাথে কথা বলেছি, আমি রণদীপ হুডাকে কাস্ট করতে চাই। ও হ্যাঁ বলে রেখেছে। তো বলে না, রণদীপ হুডা তো সেইভাবে মার্কেট নেই, তুমি বড় কোনো হিরোকে ভাবো। তো ও তখন মানে কথা বলতে বলতে সালমান খানের নাম উঠে আছে, ওরা এক্সাইটেড হয়ে যায়, ওরা সালমান খানকে গল্প শুনিয়েছে। সালমান খান তারপরে মেসেজ করে বলে যে ডান। তো তারপরে সিনেমাটা শুরু হয়, এবং তারপরে অভিনব কাশ্যপকে ওরা প্রথমে বলে 51 লাখ টাকা দেবে, ইত্যাদি করবে। তো তখন অভিনব কাশ্যপ বলে যে আমাকে আপনারা যদি অ্যাডভান্স দিচ্ছেন আপনারা 5 লাখ টাকার উপরে দেবেন, বিকজ আমি একজন প্রডিউসারের কাছে অলরেডি সাইন ছিলাম এই সিনেমাটা বানাবো বলে। তো তাকে আমার অ্যাডভান্সটা ফেরত দিতে হবে। তো ওরা 10 লাখ টাকা চেক দেয়, এবং অভিনব কাশ্যপ 5 লাখ টাকা সেই প্রডিউসারকে ফেরত দিয়ে এনওসি নিয়ে চলে আসে আর কি। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি অভিনব কাশ্যপ কিন্তু এই যে দাবাংয়ের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু নিজে থেকে ক্রিয়েট করেনি। তার আগে একজন রাইটার ছিল দিলীপ শুক্লা বলে। তো সেই দিলীপ শুক্লা কিন্তু এই একটা মানে স্টোরি লিখেছিল, যেখানে ওই একটা ক্যারেক্টার ছিল, সেটার নাম ছিল তখন বিশ্বনাথ বলে। তো সেই ক্যারেক্টারটা মানে উপর আর কি ওরকম একটা পুলিশ অফিসার ওরকম টাইপের যে ক্যারেক্টারটা আমরা চুলবুল পান্ডে দেখতে পাই, সেটা ক্যারেক্টারটার নাম ছিল বিশ্বনাথ, এবং সেটা দিলীপ শুক্লা করেছিলেন, এবং সেটাকে তারপরে অ্যাডাপ্ট করে অভিনব কাশ্যপ তৈরি করেছিলেন পুরো স্ক্রিপ্টটা আর কি। তো এবার তারপরে ওরা দাবাং বানাতে শুরু করে। এবার অভিনব কাশ্যপ যেটা এখন ইন্টারভিউতে বলছে, দেখুন অভিনব কাশ্যপ কিন্তু অনেক বছর চুপ ছিল। তারপরে 2020 সালে সুশান্ত সিং মরে যাওয়ার পরে ফেসবুকে একটা বড় করে পোস্ট লিখেছিল। তারপরেও মাঝে আবার 5 বছর চুপ ছিল, আবার এখন এসে ইন্টারভিউ দিয়েছে, এবং সে বলছে যে আমাকে সেটের মধ্যে বিভিন্নভাবে বুলি করা হতো। এই খান ব্রাদার্সরা 3জন মিলে, সোহেল খান, আরবাজ খান, সালমান খান। সালমান খান ডিরেক্টরকে ছোট করতে চায়, অপমান করে, ভুলভাল কথাবার্তা বলে, ভাষা ভালো নয়, এই ধরনের জিনিসপত্র, নানা জিনিসপত্র। আর এছাড়া সালমান খানের নিয়ে পার্সোনালিটি নিয়ে কমেন্ট করেছে, বডি নিয়েও কমেন্ট করেছে, সেগুলোর মধ্যে আমি যেতে চাই না। তো বাট ও বলছে যে আমাকে বেসিক্যালি বুলি করা হতো, আমার পছন্দ ছিল না, তখন আমার প্রথম ছবি আমি বানাতে চাইছিলাম। তো যাই হোক, আমি কোনো রকমে ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবো। সালমান খান শুটিং এর দেরিতে পৌঁছাতো, আসতো না, ঠিক আছে, এটা বলবো না, ওটা করবো না, ডায়লগ চেঞ্জ করে দিত, ইম্প্রোভাইজ করে দিত, এই ধরনের জিনিসপত্র করতো। এবং তারপরে যখন দাবাং রিলিজ হয়ে যায়, হিট হয়ে যায়, তারপরে ওকে পার্ট 2 বানাতে বলে, ও বলে আমি কাজ করবো না। তো তখন সালমান খান ওকে ব্যাংকক থেকে রেডি শুটিং করছিল। তো সালমান খান ওকে ফোন করে এবং করে বলে যে তুই 1 সপ্তাহের মধ্যে আমার কাছে ফেরত আসবি। তো তারপরে অভিনব কাশ্যপ আসেনি। তো তারপরে ওরা দাবাং 2 আবার বানাতে শুরু করে, সেটা আরবাজ খান নিজে ডিরেক্ট করে, এবং সেবারে রাইটার ওরা ডাইরেক্টলি ওই দিলীপ শুক্লাকেই নিয়ে নেয়। তো দাবাং 2 হিট হয়েছিল, বাট ওই ক্রিটিক্যাল অ্যাক্লেমটা কোনোদিনও পায়নি যেটা দাবাং 1 পেয়েছে। পরবর্তীকালে ওরা পার্ট 3ও বানিয়েছে, যেটা প্রভুদেবা ডিরেক্ট করেছে, সালমান খান নিজে লিখেছে, এবং সেই ছবিটা তো খুবই খারাপ, এবং ওরা ফ্র্যাঞ্চাইজটাকে কোথাও 12টা বাজিয়ে দিয়েছে। এবার এইটা হচ্ছে অভিনব কাশ্যপের ভার্সন আর কি। এবং তিনি বলেছেন যে তারপরে যখন আমি ওখান থেকে বেরিয়ে, শ্রী অষ্টবিনায়ক আমাকে একটা ছবির জন্য সাইন করেছিল, সেই ছবিটা আমি মানে অষ্টবিনায়ককে আরবাজ খান হুমকি টুমকি দিয়েছিল যাতে অভিনব কাশ্যপের সাথে কাজ না করে। তো অষ্টবিনায়ক আমাকে বললো যে আমাকে হুমকি দিচ্ছে, তো আমরা আপনার সাথে ছবি বানাতে পারবো। তখন ভায়াকম থেকে একটা বেটার অফার পেয়েছিল অভিনব কাশ্যপ। তো ভায়াকমের কাছে চলে যায়। তারপরে ভায়াকমের থেকে অ্যাডভান্স নিয়ে অষ্টবিনায়ককে ফেরত দেয়। তারপরে ভায়াকমের সাথে কাজ শুরু হয় বেশারাম বলে যে ছবিটা। কিন্তু তারপরে ওর মনে হয় যে ভায়াকমের সাথে ও ছবিটা বানাতে পারবে না, তখন ও রিলায়েন্স এন্টারটেনমেন্টের কাছে পয়সা নেয়, আবার অ্যাডভান্স নেয়, দিয়ে ও সেটাকে আবার ফেরত দেয় ভায়াকমকে, দিয়ে রিলায়েন্সের সাথে ছবি শুরু করে বেশারাম ছবিটা তৈরি করে, তারপরে বেশারাম রিলিজ করে। এবং ওর বক্তব্য যে রিলিজের সময় নানান রকম অনলাইন ট্রোলস ইত্যাদি ধরে করা হয়েছে, প্রচুর নেগেটিভ ক্যাম্পেনিং করানো হয়েছে ছবিটার বিরুদ্ধে, এবং ছবিটা তাই জন্য ফ্লপ করে গেছে, এবং তারপর থেকে ওর কাছে কাজ নেই। এবং তারপরে লকডাউনের আগে ও সোনি লিভের জন্য একটা শো বানাচ্ছিল, সেটা লেখালেখি অনেক কিছু হয়ে গেছিল, 50-55 লাখ টাকা তাতে খরচাও হয়ে গেছিল। বাট সেইটাকেও আর কি যে ক্রিয়েটিভ হেড সোনি লিভে সেই মুহূর্তে ছিল, সে সালমান খানের খুব ক্লোজ হয়, তাই জন্য সে ওখানে কাঁচি করে দেয় এবং শোটাকে বন্ধ করে দেয় আর কি, পুরো জিনিসটাকে। তো এইগুলো নিয়ে ওর ফ্রাস্ট্রেশন আছে যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি তারপরে ইন্ডাস্ট্রিতে, এবং সেটার পিছনেও আরবাজ খান, সালমান খান এরাই রয়েছে আর কি। তো এইসব জিনিসপত্র সে বলেছে।
এবার দেখুন, সব থেকে প্রথম কথা, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার কি ওপিনিয়ন, প্রথম কথা হচ্ছে যে স্টারদের ইগোটা থাকে যে ডিরেক্টরকে আমি ঘোষ ডিরেক্টিং করব, আমি কন্ট্রোল করব, এইসব জিনিসপত্র এটা কিন্তু থাকে। দেখুন অভিনব কাশ্যপ এই যে মানে আরবাজ খান অনেক সময় বলেছে যে সালমান খান অনেক ডায়লগস দাবাঙে নিজে লিখেছে, এরকম রবিনহুড পান্ডে হ্যাঁ ঠিক আছে, আও তোমারি লাইফ বানা দেঙ্গে, এরকম ছোট ছোট কিছু ডায়লগ ইম্প্রোভাইজেশন, বা সোনু সুদ ছেদি সিং এর ওই ডায়লগটা তুমি ইতনে ছেদ করেঙ্গে, ওটা সোনু সুদ বলেছিল, ওটা সালমান খান তারপর ওর থেকে নিয়ে নিজে বলে দিয়েছে। এবার এরকম ছোট ছোট ইম্প্রোভাইজেশন ডায়লগের করলে আর কিছু অ্যাকশন সিনে রেকমেন্ড করলে, কিছু অ্যাকশন ঢুকিয়ে দিলে তাতে কিন্তু ছবি হয় না। ছবি কিন্তু খালি অ্যাকশন দিয়ে হয় না। ওই যে ক্যারেক্টারটা, তারপরে যে ড্রামাটা, ওর যে মায়ের সাথে সম্পর্ক, ওর ভাইয়ের সাথে সম্পর্ক, ভিলেনটার যে ক্যারেক্টারাইজেশন, এবং ইউপির যে ওই যে জিনিসটা যেটা দাবাং 1-এ উঠে এসেছিল, যেটা রুটেড ব্যাপার, সেইটা কিন্তু পরের দুটো পার্টে পুরোপুরি মিসিং, এবং সেটা পুরো খারাপ। তো সেখান থেকে আরবাজ খানরা যতই বলুক বা সালমান খান যতই বলুক যে ডিরেক্টরে কিছুই ছিল না, ওখানে কোনো ইনপুটই ছিল না, পুরোটাই আমরা করে নিয়েছি, আমরা এই পুরো জিনিসটা দেখেছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে নয়। তাহলে ওরা পার্ট 2 পার্ট 3 তো সেম জিনিসটা রিক্রিয়েট করতে পারতো, ওটা কিন্তু করতে পারেনি ওরা। তার মানে অভিনব কাশ্যপের কিন্তু কন্ট্রিবিউশন আছে। যদি দিলীপ শুক্লাই পুরো মাঝে আরবাজ খান এরকম পার্ট 2 এর সময় দেখবেন এই বলিউড হাঙ্গামাতে ইন্টারভিউ রয়েছে যে আরবাজ খান এরকম বলছো যে দিলীপ শুক্লা লিখেছে, সেটা পুরো ক্রেডিটটা অভিনব কাশ্যপ নিয়ে নিয়েছে। কিন্তু যদি দিলীপ শুক্লাও লিখে থাকে তাহলে সে পার্ট 2টা লিখতে এসে ওইটা জিনিসটা আবার ওই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারলো না কেন? পার্ট 2টা আপনারা যদি দেখেন দাবাং 2, ইটস এ রিহ্যাশ অফ দাবাং 1, নাথিং নিউ, মানে ক্যারেক্টারটা কোনো প্রগ্রেশন নেই অ্যাজ আ ক্যারেক্টার। তো এইটা হচ্ছে প্রবলেম। তো এবার অভিনব কাশ্যপের ডেফিনেটলি ট্যালেন্ট ছিল, এবং সে একটা জিনিস তৈরি করেছিল যেটা খুবই ভালো ছিল, সেটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছিল, প্লাস ওটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। ইট ওয়াজ আ ভেরি গুড মাসালা ফিল্ম আর কি, পুরো সালিম জাভেদের ওই জোনটার মধ্যেই ছিল অ্যাকচুয়ালি দাবা। এবার প্রবলেম হচ্ছে দেখুন স্টারদের এটা তো ট্যান্ট্রাম থাকে, সালমান খানের ব্যাপারে এটা বহুবার শোনা গেছে, ডিরেক্টরদের কাজে ইন্টারফারেন্স করে, মুরগাডস রিসেন্টলি বলছে। তো এই জিনিসপত্র তো সালমান খান করে থাকে, প্লাস হ্যাকেল করা, একটা পাওয়ার দেখানো, পাওয়ার প্লে করা, এবং প্লাস না একটা মানে টেন্ডেন্সি হয়, এটা কিন্তু মানে সব জায়গার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে ব্রেক দিয়েছে সে ভাবে যে ভাই আমি একে কন্ট্রোল করবো, ঠিক আছে, এ আমার কাছেই থাকবে, আমার সাথেই ছবি করবে, আমি যেটা বলবো সেটাই করবে। এবার অভিনব কাশ্যপ হয়তো ভেবেছে না আমি এখানে এইরকম একটা টক্সিক এনভায়রনমেন্টে থাকতে চাই না, আমি বেরিয়ে অন্য ছবি করব, ঠিক আছে। তো ও এনভায়রনমেন্টটা থেকে বেরোতে চাইছিল, আর এরা ভাবছে যে ভাই তুই বেরিয়ে গিয়ে বাইরে ছবি কিভাবে করে নিবি, আমরা তোকে চান্স দিয়েছি, এরকম একটা এখান থেকে, এবং সেটা একটা অন্য লেভেলে ইগো প্লেতে চলে গেছিল। প্রথমে এইভাবে শুরু হয়েছে, তারপরে ইগো প্লেতে, এবং তার ব্যাপারে মাঝখানে আরো একটা অ্যাঙ্গেল আছে যেটা অ্যাকচুয়ালি অভিনব কাশ্যপও বলছে না, বাট আপনারা 2-2-4 করলে বুঝতে পারবেন যে ওই সময়টা অ্যাকচুয়ালি রণবীর কাপুরের সাথে ক্যাটরিনা কাইফের একটা প্রেম শুরু হয়ে যায়, ঠিক আছে। তো সেটার কারণে সালমান খান এবং রণবীর কাপুরের মধ্যে একটা টেনশন চলছিল। এবার সালমান খান রণবীর কাপুরকে ডাইরেক্টলি কিছু ক্ষতি করতে পারেনি, বিকজ রণবীর কাপুর খুব পাওয়ারফুল একটা ফ্যামিলি থেকে বিলং করে। কিন্তু ওই সময়ই দেখবেন, ওই ঠিক ওই সময়টাতে যে সময় ক্যাটরিনার সাথে ওর প্যাচ আপ চলছে, মানে প্রেম চলছে, এবং সালমানের সাথে একটা বাওয়াল চলছে, সেই সময় যেহেতু অভিনব এবং অনুরাগ কাশ্যপের সাথে দুজনের সাথে, কারণ অনুরাগ কাশ্যপ এই ফাইটটার মধ্যে জড়িয়ে পড়েছিল, টুইটারে ইত্যাদি লিখেছিল, তো সেই সময় দেখবেন এই দুজন কাশ্যপ ব্রাদার্সের সাথে রণবীর সিনেমা সাইন করে, ছোট ভাইয়ের সাথে বেশারাম, আর অন্যদিকে হচ্ছে বম্বে ভেলভেট করে হচ্ছে অনুরাগ কাশ্যপের সাথে। সেটা রিলিজ করেছে পরে 2015 সালে, বাট শুরুটা কাজ সেই সময় থেকেই সাইন টাইন হয়ে গেছিল। এবার সেটাও কিন্তু একটা কারণ যে রণবীর কাপুর ওদেরকে মানে বলেছে যে আমার সাথে করো, আর ওদেরও অলরেডি সালমান খানের সাথে বাওয়াল চলছে। তো অভিনব কাশ্যপ দেখেছে কি যে আমাকে যেটা স্টার পেয়ে যাচ্ছি, তখন রকস্টার হিট হয়েছে, তারপরে বার্ফিও 100 কোটি টাকা কালেকশন করেছে, যে জওয়ানি হ্যাঁ দিওয়ানি এসছে, তো ও কনফিডেন্স পেয়ে গেছে যে ভাই হ্যাঁ চলো রণবীরের সাথে আমি করবো, আমি হিট দিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো যে সালমানের বাইরে গিয়ে আমি হিট দিতে পারি। কাশ্যপও সেটাই ভেবেছে, বড় ছবি করতে গেছে, আর রণবীরও ভেবেছে যে এই ডিরেক্টর আর কি ট্যালেন্টেড, দুই ভাই ট্যালেন্টেড, প্লাস সালমানের সাথে পাওয়া গেছে, আমিও আর কি এদের সাথে একটা ক্যাম্প তৈরি করে নেবো। এবার সেটা পুরোপুরি ব্যাকফায়ার করে গেছে। সেই সময় সালমান খানের খুব ভালো রান, আপনারা বুঝতেই পারছেন, ওই 2013-14 ওই সময়টা, 17 অব্দি তো সালমান খান ওয়াজ আনবিটেবল। তো সেই সময় ওর ভালো রান চলছে, আর রণবীর কাপুর ওটা করতে গিয়ে ওটা ব্যাকফায়ার করে গেল, বম্বে ভেলভেটও ভালো হলো না, আর অভিনব কাশ্যপের ছবিটা তো খুবই খারাপ। আর বেশারাম যদি মানে অভিনব কাশ্যপ যে এই যে অ্যালিগেশনটা লাগায় যে আরবাজ খান ফ্লপ করিয়ে দিয়েছে বা কিছু সালমান খান ফ্লপ করিয়ে দিয়েছে, ওটা পুরোপুরি বাজে কথা। বিকজ বেশারাম যদি ছবি ভালো হতো, আপনার কাছে রণবীর কাপুরের মতো অ্যাক্টার আছে, বেশারামের পাবলিসিটি খুব ভালো হয়েছিল, ঠিক আছে, কয়েকটা গানও খুব হিট হয়েছিল, একটা গান তো রিসেন্টলিও ভাইরাল হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ছবিটা এতটাই খারাপ, আমি দেখতে গেছিলাম পিভিআর ডায়মন্ডে, খুবই খারাপ ছবি হয়েছে, মানে কিছুই, মানে ছবিটা জঘন্য একটা ছবি। আপনি স্টার কাস্ট অত ভালো পেয়েছেন, ঋষি কাপুর, নিতু সিং, রণবীর কাপুর, তা সত্ত্বেও আপনি কিন্তু করতে পারেননি। তো ওইটার ফেলিয়ারের পিছনে আপনি কাউকে ব্লেম করতে পারেন না, ওটা কিন্তু মানে আপনার নিজের ফেলিয়ারের জন্যই হয়েছে, আপনার নিজের ভালো ছবি বানাতে পারেনি সেই কারণে ফেলিয়ার হচ্ছে। বেশিরকম কোনোদিনও মানে যদি কিছু নাও করতো সালমান খান তাও হিট হতো না, এতটাই খারাপ ছবি ছিল। তো সেই ব্লেমটা দেওয়াটা খুব খারাপ।
দ্বিতীয় কথা হচ্ছে কি যে অভিনব কাশ্যপ এর পরে যে কাজ করতে পারেনি একেবারে, এবং সেটা পুরো ব্লেমটাই সে সালমান খান আরবাজ খানের উপর চাপিয়ে দেয়, এটার সাথে আমি ডিসএগ্রি করি। তার কারণ হচ্ছে যে আজকে অনুরাগ কাশ্যপ তো পাঙ্গা নিয়েছে সালমানের সাথে, সেও এসে বলেছে যে আমি তেরে নাম আমাকে বার করে দিয়েছিল প্রডিউসার ইত্যাদি, পরে সতীশ কৌশিক ডিরেক্ট করেছে, এই ব্যাপারটাও অভিনব কাশ্যপ এখানে ইন্টারভিউতে বলেছে। ব্যাপার হচ্ছে কি, তাহলে অনুরাগ কাশ্যপ পরপর ছবি করছে কি করে? প্রচুর ছবি করেছে, বম্বে ভেলভেটের পরেও ছবি করেছে। তার কারণ হচ্ছে ও খালি স্টার সিস্টেমে স্টিক করে থাকতে যায় না। ও আজকে একটা রামান রাঘবের মতো ছবি করছে, ও যে কোনো মানে নিউ কামারকে নিয়ে ছবি করে নিচ্ছে, যা পাচ্ছে কাজ করে নিচ্ছে, ওয়েব সিরিজ করে নিচ্ছে। কিন্তু অভিনব কাশ্যপের প্রবলেমটা কি হচ্ছে যে অভিনব কাশ্যপ যে কমার্শিয়াল সাকসেসটা দেখে নিয়েছিল 2010-এ দাবাং, ও ওই মেইন স্ট্রিমের মধ্যে থেকে, স্টার সিস্টেমের মধ্যে থেকে অত বড় স্টার নিয়ে বড় কমার্শিয়াল ব্লকবাস্টারই বানাতে চেয়েছে। তাই জন্য কিন্তু, নাহলে বম্বেতে এত কাজের অপশন আছে যে পুরো জিনিসটাকে ওরকম কেউ একজনের কেরিয়ার পুরোপুরি নষ্ট করে দিতে পারে না। বিবেক ওবেরয়কে সালমান খান ড্যামেজ করেছে, বড় প্রোডাকশন থেকে বার করে দিয়েছে, যেটা সালমান খানের জোনের মধ্যে ছিল। কিন্তু বিবেক ওবেরয়ের কি কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে? বিবেক ওবেরয় কিন্তু কাজ করেছে, সাউথে চলে গেছে, সেখানে কাজ করেছে, করে 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 কিন্তু নিজের একটা জায়গা তৈরি করে রেখেছে। হ্যাঁ, ডেফিনেটলি ওর যে কেরিয়ার যেভাবে স্টার্ট হয়েছিল, পরপর হিট দিয়েছিল, সেটা মেনটেন করতে পারেনি, কিন্তু কাজ তো করতে দেখেছে, কাজ করে গেছে কিন্তু মানে বিবেক ওবেরয়। তো সেম ভাবে অভিনব কাশ্যপ যদি চাইতো যে আমি কাজ করতে থাকবো, বিভিন্ন কাজ করবো, ওয়েব সিরিজ প্ল্যাটফর্মস আছে, সিনেমা আছে, নন স্টার কাস্ট ছবি আমি চাইলেও করতেই পারতো। বাট ও বড় কাজ করতে চেয়েছে, সেটা ওকে করতে পারেনি, বিকজ ওর নামটা প্রতিদিন খারাপ হয়ে গেছে যে ও রণবীরকে নিয়েও হিট দিতে পারেনি, প্লাস সালমানের সাথে বাওয়াল রয়েছে, তো ওর কাছে পিঠের লোকেরা ওকে কাজ দেবে না। এইসব কারণে কিন্তু অভিনব কাশ্যপের কিন্তু একা, ডেফিনেটলি হয়তো আরবাজ খান বুলি করেছে, সালমান খান বুলি করেছে, যা করেছে করেছে, কিন্তু তার সাথে কিন্তু নিজেরও দোষ আছে যে তুমি মেইন স্ট্রিমের মধ্যেই খালি ফ্লারিশ করতে চাও, ঠিক আছে? আর এতদিনেও তুমি কিছুই কাজ করতে পারলে না, তো সেখানে তো খালি তুমি সালমান খানকে ব্লেম করতে পারো না। আর অভিনব কাশ্যপ এই যে একটা প্রডিউসারের থেকে টাকা নিয়ে, পরের প্রডিউসারের থেকে আরো বেশি টাকা নিয়ে আগেরকে ফেরত দিচ্ছি, মানে ভায়াকমের থেকে এই শ্রী অষ্টাবিনায়কের থেকে 5 কোটি নিয়েছে, বলছে আমি 5 কোটি খরচা হয়ে গেছে, আমি আপনাকে ফেরত দিচ্ছি। ভায়াকমের থেকে 10 কোটি নিচ্ছে, সেখান থেকে 5 কোটি ফেরত দিচ্ছে, নাকি 7 কোটি নিচ্ছে ভায়াকমের থেকে, 5 কোটি ফেরত দিচ্ছে। তো এইরকম করছে। আবার তারপরে রিলায়েন্সের থেকে বেশি নিচ্ছে, দিয়ে সেটা ভায়াকমকে। তাহলে তুমি কি করছো যে তুমি স্ক্রিপ্ট তো লেখনি। অষ্টাবিনায়কের সাথে যখন ও ছবিটা শুরু করেছিল, সেখানে ওর কথা হয়েছিল যে ও ছবিটা বানাবে, বাট কোনো স্ক্রিপ্ট তখন লক হয়নি, ও স্ক্রিপ্ট ছিলই না কিছু বেশারামের। তো তুমি তো তার মানে খালি টাইটেলটার জন্য খালি একটা প্রডিউসারের থেকে আর বেশি টাকা, পরের প্রডিউসারের থেকে নিচ্ছ, তারপর প্রডিউসারের থেকে বেশি টাকা নিচ্ছ, দিয়ে ওটা ফেরত দিচ্ছ, দিয়ে ওরকম করে করে তুমি কিন্তু ওই 2010 থেকে যতদিন বেশারাম ফ্লোরসে যায়নি, ধরে নিন 12 সাল অব্দি, ততক্ষণ কিন্তু তুমি একটা প্রডিউসার থেকে টাকা নিচ্ছ, আবার পরের প্রডিউসারের থেকে টাকা নিচ্ছ। তো এটাও তো ঠিক নয়। তোমার কাছে স্ক্রিপ্টই নেই কিছু, তুমি কিন্তু এরকম ভাবে করে আছো। তুমি প্রথম ছবিটাকে ভাঙিয়ে ভাঙিয়ে ওটা করতে পারছো, যে দাবাংয়ের যে সাকসেসটা, সেই ডিরেক্টর, তাই জন্য তুমি ভাঙিয়ে ভাঙিয়ে ব্যাপারটা করতে পারছো। তো এগুলো অভিনব কাশ্যপের দিক থেকেও প্রবলেম আছে। এবার সে নিজেই এইগুলো অ্যাডমিট করেছে, এবার সেটাও একটা দিক আছে। এবং সে যে ইন্ডাস্ট্রি সাইটগুলো বলছে যে আমির খান ডিরেক্টরদেরকে ডিস্টার্ব করে, এগুলো ওপেন সিক্রেট, এগুলো কিছুই নেই। শাহরুখের ব্যাপারেও বলেছে অল্প বিস্তর, যে শাহরুখের ব্যাপারে আমি বলতে চাই না, ম্যানিপুলেটিভ লোক, কিন্তু মানে অ্যাটলিস্ট ভালো বিহেভিয়ার, অ্যাটলিস্ট ভালো কথাবার্তা ভালো বলে, বাট সালমান খানের বিহেভিয়ার ইত্যাদি খারাপ। দেখুন, যেগুলো বলছে অভিনব কাশ্যপ পুরোপুরি একদম যে ভুল সেটাও নয়, আবার নিজের দিকটা যেটা পুরোটাই কেরিয়ারের ব্লান্ডারের জন্য পুরোটাই এই খান ব্রাদার্সদেরকে আর কি করছে, সেটাও ঠিক নয় আর কি। তো এরকম একটা মাঝামাঝি। আর ডেফিনেটলি সালমান খানরা তো বুলি ইত্যাদি করেছে, এবং সালমান খানরা যতই চেষ্টা করে নি, ওরা দাবাং আবার বানাতে পারবে না। দাবাং 4 এই যে বলছে না বানাবে, এই করবে, সেটা কিছুতেই বানাতে পারবে না, বিকজ ওদের কাছে ওই ডিরেক্টরটাই নেই। আর ওরা ওই জোনটাও বোঝে না ইউপি, বিকজ এই অভিনব কাশ্যপ নিজে ওই জায়গারই ছেলে, ইউপিরই ছেলে, সেই জন্য ওই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করতে পেরেছিল, ওই ক্যারেক্টারটা ক্রিয়েট করতে পেরেছিল, যেটা কোনোদিনও সালমান খান এবং আরবাজ খান এদের পক্ষে পসিবল না। ওরা পার্ট 4 বানাক, এই করুক, যাই করুক, ওরা করতে পারবে না। ফ্র্যাঞ্চাইজটার ওটা 12টা বাজিয়ে দিচ্ছে। এবং সালমান খান এই ধরনের জিনিসপত্র করতে ইজ ফেমাস ফর দিস, ডুইং অল দিস কাইন্ড অফ থিংস আর কি। তো সেটাও ভুল, মানে কিছু মানে ভুল বলছে না আর কি অভিনব কাশ্যপ। তো দুদিকেরই দোষ আছে, এইভাবেই চলে ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এটাই বলার ছিল। কিন্তু এই জিনিসটা আর কি অভিনব কাশ্যপ যেটা বলছে, এবং সে মানে তার যেহেতু কেরিয়ার এখন আর কি, আর সে দেখছে যে আমার কোনোভাবে মানে বেটার হবে না, আমি আর কাজ পাবো না, তো তখন সে লাইন লাইটে আসার জন্য বলছে। সেটাও একটা সত্যি কথা যেটা সালমান খান বলছে, ঠিক আছে। আর সালমান খানের তো হাজারটা দোষ আছে, এবং সেই কারণেই দেখুন না, মানে 2018 অনওয়ার্ডস তার যে ডাউনফলটা হয়েছে, যেটা নিয়ে তো আমরা সিকান্দারের পরবর্তীতে কথা বলেইছিলাম পুরো জিনিসটা নিয়ে। ও যে ম্যানেজার যখন চেঞ্জ হয়েছে, তারপরে ভালো ভালো স্ক্রিপ্ট ছেড়ে দিয়েছে ইত্যাদি, স্ক্রিপ্ট সিলেকশন ভুলবার। তো সালমান খানের ডাউনফলও নিজের কারণে হয়েছে, এবং প্রচুর ভালো ডিরেক্টরদের সাথে, ভালো ডিরেক্টরকে হারিয়ে দিয়েছে আর কি। তো এরকমই খারাপ বিহেভিয়ার করে, ডিরেক্টরদের সাথে ঝামেলা করে এই জিনিস তো করেছে, এটা তো ফ্যাক্ট। সঞ্জয় লীলা বানসালির সাথে ঝামেলা, ইনশাল্লাহ মানে সেট তৈরি করার পরে ছবি বন্ধ হয়ে গেল। তো এই জিনিসপত্র হয়েছে, যারা আর কি ওর কেরিয়ার তৈরি করতে যেসব ডিরেক্টররা হেল্প করেছে, বানসালির তো বিশাল বড় কন্ট্রিবিউশন আছে, তার সাথে তো ঝামেলা হয়ে গেছে। তো এইগুলো এই জিনিসপত্র হয়েছে আর কি।
তো দেখা যাক সালমান খানেরও কামব্যাক হয় কিনা। দেখুন সালমান খানকে তো আমরা পছন্দ করি, ব্যাটেল অফ গালওয়ানের থেকে একটা এক্সপেকটেশন আছে, দেখা যাক তার কামব্যাক হয় কিনা। আর অভিনব কাশ্যপও ভালো ডিরেক্টর ছিল, প্রথম ছবিতে প্রুফ করেছিল, তো সেও কোনো ভালো কাজ, কোনো ওয়েব সিরিজ, কোনো অন্য কিছু করে কিছু কাজ আমাদের সামনে আনতে পারে কিনা দেখা যাক, নাকি চিরকাল সেইভাবেই বলে যাবে এবং মানে তার ট্যালেন্টটা পুরোপুরি ওয়েস্টেড হয়ে গেল। দেখা যাক সেটা কি হয়। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।